এখন তোমরা বলতে পারো যে লেনদেনের সাথে তাহলে ঘটনার সম্পর্ক কিভাবে? এখন আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি সবই ঘটনা। এখন তোমাকে যদি একটা উদাহরণ দেই আমি, যে আমি ৳১০ দিয়ে একটা চিপস কিনলাম। কোথা থেকে কিনলাম? দোকান থেকে কিনলাম। এটা একটা ঘটনা না? এটাও তো একটা ঘটনা। কিন্তু এই ঘটনা কিন্তু লেনদেন। আবার আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি, আমার হাত থেকে কলম পড়ে গেল। এটাও একটা ঘটনা। এটা কিন্তু লেনদেন না। এখন হাত থেকে কলম পড়ে গেল এটা লেনদেন না। কিন্তু আমি দোকান থেকে ৳১০ দিয়ে একটা চিপস কিনলাম, ওইটা লেনদেন। কিভাবে হলো সেটাই বুঝো। এখন আমি যদি দোকান থেকে আ টাকা দিয়ে আমি কি করছি? চিপস নিছি। সেখানে কি একটা আদান-প্রদান ঘটছে। কিসের? এই যে অর্থের। অর্থাৎ আমার টাকা দেওয়া লাগছে। সে পক্ষ কি আমাদের পণ্য দিছে? এই যে পণ্য দিছে। আ যে বিক্রি করছে তার একটা লাভ আছে, প্রতিষ্ঠান যুক্ত আছে। এর জন্য কিন্তু এটা লেনদেন। আর ঘটনার সাথে কি কোনো টাকার অঙ্ক জড়িত আছে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আ কোনো লাভ ক্ষতি হইছে ওইভাবে? হয়নি। তাহলে আ হিসাব বিজ্ঞানে একটা বিষয় আছে কি? সকল লেনদেন ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন না। খ নাম্বার প্রশ্নে আসতে পারে, এটা ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবে? একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এই বলে দিছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। আমরা বিশ্বাস করলাম না, আমরা প্রমাণ চাই। এখন প্রমাণ করব কিভাবে? একটা লেনদেন আছে। যেমন নগদে মেশিন ক্রয় ৳৫০,০০০। এটার মাধ্যমে আমরা প্রমাণ করব একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এই যে নগদে মেশিন ক্রয় ৳৫০,০০০। আ এই যে নগদে মেশিন কিন্তু একটা সম্পদ, সম্পদ না? আবার নগদ টাকাও কিন্তু একটা সম্পদ। এখন আমি নগদের মেশিন ক্রয় করলাম। নগদে যদি আমি মেশিন ক্রয় করি, নগদ ৳৫০,০০০ আমাকে দোকানদারকে দিতে হবে না? দিলে কি নগদ একটা সম্পদ? তাহলে ৳৫০,০০০ আমার কি বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ চলে যাবে, গেল। কিন্তু আমি ৳৫০,০০০ র বিনিময়ে কি পাইছি? মেশিন পাইছি। মেশিনও কি একটা সম্পদ? তাহলে এটা কি বাড়ছে? না আমি পাইছি মানে কি বাড়ছে। তাহলে এই যে ৳৫০,০০০ র মেশিন বাড়লো, প্লাস হলো। তাহলে আল্টিমেটলি কি হচ্ছে? এই যে একটা সম্পদ বাড়লে বাড়ছে, আরেকটা একটা সম্পদ বাড়ছে, আরেকটা সম্পদ কমছে। তা তো প্রমাণিত। প্রমাণিত হলো না? একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। প্রমাণিত। শেষ ১ নাম্বার। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। দীর্ঘদিন পরে আবার তোমাদের সামনে আসলাম। পূর্বে আমরা অ্যাডমিশন ২০২৪ ব্যাচ নিয়ে একটি ফ্রি অ্যাকাউন্টিং কোর্সের ব্যবস্থা করেছিলাম। তো আজকে আবার তোমাদের সামনে কিসের জন্য আসলাম? আমরা ২০২৫ এবং ২৬ ব্যাচকে টার্গেট করে, অর্থাৎ এইচএসসি ব্যাচকে টার্গেট করে তোমাদের অ্যাকাউন্টিং এর উপরে ক্লাস দিব। অর্থাৎ অ্যাকাউন্টিং ১ম পত্র এবং ২য় পত্রের উপরে বেশ কিছু ক্লাস আসবে। এই ক্লাসগুলোতে তোমাদের বিভিন্ন টপিক, অর্থাৎ সিলেবাসে যে বিষয় আছে, গুরুত্বপূর্ণ বিষয় প্রায় সবগুলাই কভার করা হবে। অর্থাৎ তোমাদের আ অ্যাকাউন্টিং জার্নি সহজ করার জন্য আবার চলে আসছি। আমাদের যে ইডুকুর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এখানে বিভিন্ন আপডেট চলে আসছে। তোমরা যদি লক্ষ্য করো দেখবে যে তোমাদের আ বিভিন্ন বড় ভাইয়েরা ক্লাস নিচ্ছে। আমি যখন ইডুকুরে ক্লাস শুরু করি তখন শুধু অ্যাকাউন্টিং এর উপরে আমার ক্লাসগুলো ছিল। আ এরপর আমরা একটা নতুন বড় আপডেট এনেছি। এই আপডেটে কি? আমরা এইচএসসি এবং অ্যাডমিশন, অর্থাৎ বি এবং সি ইউনিট উভয়, অ্যাডমিশন এবং এইচএসসি ব্যাচ উভয় নিয়ে কাজ করব। সি ইউনিটের যে গ্রুপ সাবজেক্ট আছে, এই গ্রুপ সাবজেক্টের উপরে তোমাদের ক্লাস নিবে এবং এছাড়াও বি ইউনিটের জিকে, বাংলা, ইংলিশ এগুলোর উপর কি তোমাদের ক্লাস আসবে। ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে। আরও একটি আপডেট, সেটা কি? তোমাদের ডাবির সি ইউনিটের পরীক্ষা কিন্তু ত্রুটিজনিত কারণে বাতিল হয়ে গেছে। অর্থাৎ এমসিকিউ অংশটা। সেই এমসিকিউ অংশ কিন্তু আবার পরীক্ষা হবে। তোমাদের সুবিধার কথা চিন্তা করে আমরা কি করছি? ডিউ সি ইউনিটের ৫ টি মডেল টেস্টের আ আয়োজন করেছি। ইতিমধ্যে কিন্তু একটি পরীক্ষা আজকে শেষ হয়ে গেছে। অনেকেই পরীক্ষায় অংশগ্রহণ করেছো। তো ধারাবাহিকভাবে কি আমাদের তারিখ অনুযায়ী আরো বাকি ৪ টা পরীক্ষাও শেষ করা হবে। আজকে আমি কি করব? আমি হিসাব বিজ্ঞান ১ম পত্রের
উপরে কি হিসাব বিজ্ঞান পরিচিতি, অর্থাৎ এটা তোমাদের কি সিলেবাসে আছে। এই চ্যাপ্টারে আমি ২ টা ক্লাস দিব। আজকে কি পার্ট 1। এই ২ টা ক্লাসে কি এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার থেকে তোমাদের এইচএসসি অর্থাৎ ফাইনাল পরীক্ষায় আ ১ এর অধিক এবং ২ টাও থাকতে পারে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এটা একদম সহজ। অর্থাৎ কম সময়ে তোমরা এটা উত্তর করতে পারবা। অর্থাৎ অ্যাকাউন্টিং এ A+ আনার জন্য কিন্তু আর্থিক বিবরণী দিতে হয়। সেখানে বেশ সময় লাগে। তো তোমাদের আগে কি করতে হবে? কম সময় লাগে যে সৃজনশীলে সেই সৃজনশীলগুলো আগে শেষ করতে হবে। তো এই চ্যাপ্টার কোনোভাবেই ছাড়া যাবে না। সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারের উপরে আজকে আমরা কি আ একটা অংশ শেষ করব। তারপরের অংশ আ সৃজনশীল প্র্যাকটিস করব। এই অংশে আমরা একটা সৃজনশীল দেখব। ১ম এ কি আছে? ঘটনা। এখন ঘটনা বিষয়টি কি? ঘটনা সম্পর্কে তোমাদের অনেকেরই ক্লিয়ার একটা ধারণা থাকার কথা। অর্থাৎ আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি না কেন বা যা কিছু ঘটে না কেন সবই তো ঘটনা। কথার কথা আমার হাত থেকে যদি এই মার্কারটা পড়ে যায়, এটা একটা ঘটনা না? এটা একটা ঘটনা। আমি তোমাদের সামনে যে ক্লাস নিচ্ছি, এটাও একটা ঘটনা। অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রত্যেকটা মুহূর্তে যা কিছু যা কিছু ঘটছে সবই কি ঘটনা। তো ঘটনা সম্পর্কে তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ঘটনার সঙ্গে কিন্তু হিসাব বিজ্ঞানের একটা সম্পর্ক আছে। কিভাবে সম্পর্ক আছে? সেটা লেনদেনের সাথে। এখন লেনদেন জিনিসটা কি? ১ম এ তোমাদের সংজ্ঞা পড়াবো। সংজ্ঞা পড়ে তোমাদের হয়তো একটু বিরক্ত লাগতে পারে। সংজ্ঞার শেষে তোমাদের বিষয়টা বুঝাবো। সংজ্ঞায় কি বলা আছে? অর্থের আদান-প্রদান। বুঝতে হবে কিন্তু। অর্থের আদান-প্রদান মানে কি টাকা নেওয়া-দেওয়া একটা বিষয়। বা অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন পণ্য বা সেবা। অর্থাৎ অর্থের আদান-প্রদান এবং অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায় এমন পণ্য বা সেবা আদান-প্রদানের মাধ্যমে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে তাকে লেনদেন বলে। এখন তোমাদের বোঝাই আ অর্থের বিনিময়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে যে সম্পর্ক সৃষ্টি হয় বা যে বিষয়বস্তু আদান-প্রদান হয় সেটাই লেনদেন। তাহলে আমরা এই লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে কি পেলাম? যে অর্থের একটা বিষয় থাকতে হবে, আদান-প্রদানের বিষয় থাকতে হবে, ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত হবে, ২ টা পক্ষ থাকবে। এখন তোমরা বলতে পারো যে লেনদেনের সাথে তাহলে ঘটনার সম্পর্ক কিভাবে? এখন আমরা দৈনন্দিন জীবনে যা কিছু করি সবই ঘটনা। এখন তোমাকে যদি একটা উদাহরণ দেই আমি, যে আমি ৳১০ দিয়ে একটা চিপস কিনলাম। কোথা থেকে কিনলাম? দোকান থেকে কিনলাম। এটা একটা ঘটনা না? এটাও তো একটা ঘটনা। কিন্তু এই ঘটনা কিন্তু লেনদেন। আবার আমি একটা উদাহরণ দিয়েছিলাম কি আমার হাত থেকে কলম পড়ে গেল। এটাও একটা ঘটনা। এটা কিন্তু লেনদেন না। এখন হাত থেকে কলম পড়ে গেল এটা লেনদেন না। কিন্তু আমি দোকান থেকে ৳১০ দিয়ে একটা চিপস কিনলাম, ওইটা লেনদেন। কিভাবে হলো সেটাই বুঝো। এখন আমি যদি দোকান থেকে টাকা দিয়ে আমি কি করছি? চিপস নিছি। সেখানে কি একটা আদান-প্রদান ঘটছে। কিসের? এই যে অর্থের। অর্থাৎ আমার টাকা দেওয়া লাগছে। সে পক্ষ কি আমাদের পণ্য দিছে? এই যে পণ্য দিছে। আ যে বিক্রি করছে তার একটা লাভ আছে, প্রতিষ্ঠান যুক্ত আছে। এর জন্য কিন্তু এটা লেনদেন। আর ঘটনার সাথে কি কোনো টাকার অঙ্ক জড়িত আছে? কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো লাভ ক্ষতি হইছে ওইভাবে? হয়নি। তাহলে আ হিসাব বিজ্ঞানে একটা বিষয় আছে কি? সকল লেনদেন ঘটনা। কিন্তু সকল ঘটনা লেনদেন না। খ নাম্বার প্রশ্নে আসতে পারে। এটা ব্যাখ্যা করো। কিভাবে ব্যাখ্যা করবে? মানে কি? সকল লেনদেন অর্থাৎ ঘটনার একটা অংশই তো লেনদেন। অর্থাৎ বিভিন্ন ঘটনা ঘটবে। সেই ঘটনার মধ্যে অর্থ জড়িত থাকলে সেটাই লেনদেন। কিন্তু অর্থ জড়িত না থাকলে তো লেনদেন না। তাহলে সমস্তটুকুই তো ঘটনার ভিতরে। তাহলে এই লেনদেনের সবকিছুই তো ঘটনা হবে। কিন্তু সব ঘটনা লেনদেন হবে না। বিষয়টি বুঝতে পারছো? এখন আমরা পড়বো এই যে লেনদেনের কয়েকটি বিষয় আছে। কি? এই যে ঘটনা, এই ঘটনাটি কি অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে। যা আমরা সংজ্ঞার মধ্যে পড়ে আসছি। তারপরে কি? যে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে। সংজ্ঞার মধ্যেই পড়ে আসছি। এখন এই লেনদেনের কিছু বৈশিষ্ট্য আছে। এই অনেক বৈশিষ্ট্য কি সংজ্ঞার মধ্যেই পেয়ে গেছি।
তারপরে আবার তোমাদের রিপিট করতেছি আলাদাভাবে কি আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন হবে না, এই যে দোকান থেকে আমি চিপস নিলাম, টাকা আমার চলে গেল দোকানদারের কাছে, যে আর্থিক একটা বিষয় আছে না, এটা কি আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা কিভাবে? দোকান থেকে আমি চিপস কিনছি, সেখানে একটা পক্ষ ছিল, আমি আবার কিনছি, আমি একটা পক্ষ, দুইটা পক্ষ না, মানে দ্বৈত সত্তা থাকবে, দুইজন ব্যক্তি থাকবে। অর্থের মানদণ্ডে পরিমাপযোগ্য, এই যে চিপসের দাম অর্থ দিয়ে পরিমাপ করা যায় কি এখন হিসাব সমীকরণ। আরেকটা বিষয়, এই লেনদেন কিন্তু হিসাব বিজ্ঞানে খুব খুব গুরুত্বপূর্ণ। কারণ কি, লেনদেনই যদি না থাকে তাহলে হিসাব বিজ্ঞান মানে কিছুই শুরু করা যাবে না। অর্থাৎ হিসাব বিজ্ঞান শিখতে হলে, করতে হলে কি আমাদের লেনদেন সম্পর্কে ধারণা থাকতে হবে। আর লেনদেন দিয়েই সবকিছু করা হয়। লেনদেনের সাথে আরো একটি গুরুত্বপূর্ণ সমীকরণ বা বিষয়, সেটা কি? সেটার নাম হলো হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ কি? খুবই গুরুত্বপূর্ণ। এই হিসাব সমীকরণ, লেনদেন, এইসব বিষয় নিয়ে আমাদের কি হিসাব বিজ্ঞানে ম্যাথ করতে হয়। হিসাব সমীকরণ এখানে বোঝাই যাচ্ছে একটা সমীকরণ বা সূত্রের মতো বিষয় থাকবে। হিসাব সমীকরণটা কি? এই যে এটাই হিসাব সমীকরণ। এই যে এটাই কি হিসাব সমীকরণ। এখানে কি আছে? এ ইকুয়াল এল প্লাস উই, এটা কি আমাদের মূল সমীকরণ। এটা কি মূল সমীকরণ। এখানে এ দ্বারা কি বোঝাচ্ছে? এ দ্বারা সম্পদ বা এসেট, এসেট এটা বাংলা কি? সম্পদ। আর এল দ্বারা কি? লায়াবিলিটিস, লায়াবিলিটিস দ্বারা কি বোঝায়? দায় বোঝায়। আর উই দ্বারা কি? এখানে মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। তাহলে এই যে মূল সমীকরণ না, এটা একবারে তোমাদের মুখস্থ করে ফেলতে হবে সুজা হিসাব কি? এ সমান সমান এল যোগ উই। এখন এই যে এই মূল সমীকরণের কিন্তু একটা বর্ধিত রূপ আছে। কি রূপ? সেটা কিভাবে করব? এই যে বাকি দুটা ঠিক থাকবে, কিন্তু এই যে উই অর্থাৎ অনার ইকুইটি না, এটার ভিতরে আরো বিভিন্ন উপাদান আছে। কি কি উপাদান আছে? এই যে আমাদের এটা সি দ্বারা কি বোঝায়? ক্যাপিটাল। ডি দ্বারা বোঝায় ড্রয়িং। এই সিতে ক্যাপিটাল মূলধন, ড্রয়িং উত্তোলন। আর তে কি? রেভিনিউ আয়। আর ইতে কি? ইতে আমাদের এক্সপেন্স খরচ। অর্থাৎ কি বলতে পারি? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এটা এই যে এই বিষয়গুলো কোথায় পেলাম আমরা? এই বিষয়গুলা পেলাম এই যে উই থেকে, অর্থাৎ উইয়ের ভিতরেই এই বিষয়গুলা আছে। অর্থাৎ এটা হিসাব সমীকরণের কি? বর্ধিত রূপ। ঠিক আছে? এখন আমরা হিসাব সমীকরণ পড়তেছি। এখন যদি আমরা হিসাব সমীকরণের যে বিভিন্ন উপাদান আছে, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, উত্তোলন, এই বিষয়গুলাই যদি না বুঝি তাহলে তো আমরা ম্যাথ করতে পারবো না বা পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবো না। তো সম্পদ আসলে কি? কাদেরকে আমরা সম্পদ বলবো? এখানে কি আছে? প্রতিষ্ঠানের, এটা কি? এই সম্পদটা প্রতিষ্ঠানের আ অর্থনৈতিক পরিসম্পদ, যা প্রতিষ্ঠানের মালিকানাধীন থাকে। এই সম্পদ কি? মুনাফা অর্জনে, প্রতিষ্ঠানের মুনাফা অর্জনের সহায়ক, প্রতিষ্ঠানের অর্থনৈতিক একটা সম্পদ বা পরিসম্পদ, যা মুনাফা অর্জনে সহায়ক হয়। সেই বিষয়গুলাই কি? সম্পদ। সম্পদ কি হতে পারে? যেমন নগদ টাকা হতে পারে, আসবাবপত্র হতে পারে, যন্ত্রপাতি হতে পারে। এইগুলা কি? সম্পদ। যন্ত্রপাতি, আসবাবপত্র, নগদ টাকা। আমরা যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান শুরু করি, যন্ত্রপাতি লাগবে। কেন লাগবে? আমাদের মূল লক্ষ্য কি? মুনাফা অর্জন বা সম্পদ বৃদ্ধিকরণ। তাহলে ওইগুলা করার জন্য কি আমাদের এই সম্পদগুলা লাগবে না? লাগবে। তারপরে দায়। দায় আসলে কি? আমাদের প্রতিষ্ঠানে যখন শুরু করব আমাদের বিভিন্ন ঋণ-টিন নিতে হবে। বা আমরা একেকজনের কাছে ধার নিয়ে ব্যবসা শুরু করব। অর্থাৎ আমার ব্যবসায়ে ৩য় পক্ষ যা দাবি করবে সেটাই আমাদের কি? দায়। তারপরে আছে কি? মূলধন। অর্থাৎ আমরা যে ৩য় পক্ষের যে দায় দেনা যদি আমরা বাদ দিয়ে দেই মনে, মনে, বাদ দিয়ে দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে প্রতিষ্ঠানে সেটাই কি? আমাদের মূলধন। তারপরে আয়। আয় বিষয়টা কি? আয় হলো অন্তঃপ্রবাহ। অর্থাৎ পণ্যর যে আমি বিক্রয় করব বা সেবা যে দিব, তার ফলে যে আমাদের একটা অর্থের প্রবাহ আসবে, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যে অর্থ আসবে সেটাই কি? আয়। ব্যয় কি? আয় অর্জনের জন্য যা খরচ করা হয় সেটাই কি? ব্যয়। উত্তোলন। উত্তোলন মানে কি? আ তোমাদেরকে বুঝতে হবে যে একটা প্রতিষ্ঠান কিন্তু আলাদা ব্যক্তিসত্তা। আবার যারা প্রতিষ্ঠান শুরু করে তারাও কিন্তু আলাদা ব্যক্তিসত্তা। প্রতিষ্ঠানে টাকা যদি কোনো ব্যক্তি তুলে বা উত্তোলন করে সেটাই কি? আমাদের উত্তোলন হিসেবে
গণ্য হবে। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বেসিক আলোচনা। এরপর আমরা কি পড়ব? এই যে হিসাব সমীকরণ আছে না, এই হিসাব সমীকরণের প্রয়োগ অর্থাৎ আ এটা কিভাবে ব্যবহৃত হয় সেটা জানবো। জানার পর আমরা কি এই চ্যাপ্টারের একটা পরিপূর্ণ সৃজনশীল প্র্যাকটিস করব। এরকম সৃজনশীল ইতিমধ্যে কি তোমাদের বোর্ড পরীক্ষায় চলে আসছে সেরকম একটা সৃজনশীল। এরপর ২য় ক্লাসে আমরা আরো একটি সৃজনশীল প্র্যাকটিস করে এই চ্যাপ্টার শেষ করব। এই পর্যায়ে আমরা দেখব বিভিন্ন লেনদেনসমূহ কিভাবে হিসাব সমীকরণে বিভিন্ন প্রভাব ফেলে বা রাখে। তো আমরা বোর্ডে বিভিন্ন লেনদেন এবং কয়েকটি শর্ত লিখেছি। অর্থাৎ কিভাবে প্রভাব ফেলে সেটা আমরা দেখব। ১ নাম্বারে কি আছে দেখো, ১ নাম্বারে আছে আ একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এই বলে দিছে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। আমরা বিশ্বাস করলাম না, আমরা প্রমাণ চাই। এখন প্রমাণ করব কিভাবে? একটা লেনদেন আছে। যেমন নগদে মেশিন ক্রয় ৳৫০,০০০। এটার মাধ্যমে আমরা প্রমাণ করব একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। এই যে নগদে মেশিন ক্রয় ৳৫০,০০০। আ এই যে নগদে মেশিন কিন্তু একটা সম্পদ, সম্পদ না? আবার নগদ টাকাও কিন্তু একটা সম্পদ। এখন আমি নগদের মেশিন ক্রয় করলাম। নগদে যদি আমি মেশিন ক্রয় করি, নগদ ৳৫০,০০০ আমাকে দোকানদারকে দিতে হবে না? দিলে কি নগদ একটা সম্পদ? তাহলে ৳৫০,০০০ আমার কি বিয়োগ হয়ে যাবে অর্থাৎ চলে যাবে, গেল। কিন্তু আমি ৳৫০,০০০ র বিনিময়ে কি পাইছি? মেশিন পাইছি। মেশিনও কি একটা সম্পদ? তাহলে এটা কি বাড়ছে না আমি পাইছি মানে কি বাড়ছে? তাহলে এই যে ৳৫০,০০০ র মেশিন বাড়লো, প্লাস হলো। তাহলে আল্টিমেটলি কি হচ্ছে? এই যে একটা সম্পদ বাড়ছে, আরেকটা একটা সম্পদ বাড়ছে, আরেকটা সম্পদ কমছে। এটা তো প্রমাণিত। প্রমাণিত হলো না? একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। প্রমাণিত। শেষ ১ নাম্বার। এখন ২ নাম্বারটা দেখব। লক্ষ্য করো, মনোযোগ দিতে হবে কিন্তু এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। এই পার্ট বুঝে গেলে তুমি সকল ধরনের হিসাব সমীকরণের ম্যাথ পেরে যাবে। তো ২ নাম্বারে কি আছে লক্ষ্য করো। বলছে মোট সম্পদ বাড়লে মোট দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এখন আমরা বিশ্বাস করি না, আমরা প্রমাণ চাই। কিভাবে প্রমাণ করব? এটা লেনদেন আছে। নগদ ৳২৫,০০০ নিয়ে ব্যবসায় শুরু করা হলো। এখন আমরা প্রমাণ করব। নগদ ৳২৫,০০০ নিয়ে যদি ব্যবসায় শুরু করি, তাহলে প্রতিষ্ঠানে এই যে নগদ টাকা, এটা প্রতিষ্ঠান পাবে না অর্থাৎ প্রতিষ্ঠানে বাড়বে না? বাড়বে কত? ৳২৫,০০০। এই যে ৳২৫,০০০ বাড়লো। অপরদিকে কি আমাদের আ মূলধন হিসাবে ৳২৫,০০০ বাড়বে। অর্থাৎ বছরের শুরুতে আমরা যদি কোন টাকা নিয়ে আসি, সেটা কি? সেটা মূলধন হবে। তাহলে মূলধনও বাড়বে কি? ৳২৫,০০০। তাহলে কি হচ্ছে আমাদের? আর ২ নম্বরে বলা ছিল মোট সম্পদ বাড়লে, এই যে মোট সম্পদ ৳২৫,০০০ বাড়ছে। মোট সম্পদ বাড়লে মোট দায়, এখানে দায় বাড়ে নাই। কি বাড়ছে? অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। এই যে মালিকানা সত্ত্ব বাড়ছে। প্রমাণিত। তারপরে ৩ নাম্বারটা দেখব। ৩ নাম্বারে কি বলা আছে? মোট সম্পদ কমলে মোট দায় অথবা মালিকানা তহবিল কমবে। অর্থাৎ ২ নাম্বারে যেটা পড়ছি সেটা বিপরীতটা। তো মোট সম্পদ কমলে একটা লেনদেনের মাধ্যমে সমাধান করব। নগদে পাওনাদারকে পরিশোধ ৳৫,০০০। প্রমাণ চাই আমরা, প্রমাণ। নগদে পাওনাদারকে পরিশোধ ৳৫,০০০। এখন নগদে আমার কাছে টাকা পাবে, তাকে যদি পরিশোধ করি, তাহলে এই যে ৳৫,০০০ নগদ আমার চলে যাবে না? অবশ্যই যাবে। তাহলে এখানে বিয়োগ করলাম ৳৫,০০০। যেহেতু নগদ একটা সম্পদ, তাহলে সম্পদ ৳৫,০০০ চলে যাচ্ছে। অপরদিকে কি হচ্ছে আমাদের? আমাদের যে পাইতো দায়, সে দায়, আমার যে দায় ছিল ওই দায় ৳৫,০০০ দায়টা কমে যাবে না? অবশ্যই কমে যাবে। এই যে আমার দায় ছিল, এই দায়টা কি আমাদের ৳৫,০০০ কমে যাবে? এই যে কমে গেল ৳৫,০০০।
তাহলে আমরা কি পেলাম? যে মোট সম্পত্তি কমলে মোট দায় অথবা মালিকানা তহবিল কমবে। এখানে কি দায় কমছে? ৳৫,০০০ কমছে না? এই যে মোট সম্পদ কমছে, দায়ও কমছে। অর্থাৎ সূত্রে বিষয়টা কি হচ্ছে? এই সম্পত্তি সমান কি হবে? এই যে দায় যোগ মূলধন। মূলধনের ভিতরে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের ভিতরে কি আছে? মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। অর্থাৎ এই সম্পদের পাশ আর ওই পাশ সর্বদাই সমান হবে। এটাই হলো হিসাব সমীকরণের একটা বৈশিষ্ট্য। অর্থাৎ সম্পদ সমান ওই পাশ হবে। তাহলে আমাদের কি সমান হয়েছে। অর্থাৎ এখানেও মাইনাস, এখানেও মাইনাস। এই ২ পক্ষ ইকুয়াল হবে। এটাই হিসাব সমীকরণ। আর এই বিভিন্ন শর্তগুলা কি আমরা প্রমাণিত করলাম। এরপরে আমরা ৪ নাম্বারে চলে যাব। ৪ নাম্বারে কি বলছে? মালিকানা তহবিল বাড়লে মোট দায় কমবে। কিভাবে কমবে? একটা উদাহরণের সাহায্যে আমরা প্রমাণ করব। যেমন মালিক কর্তৃক ব্যাংক ঋণ পরিশোধ করল। মালিক কর্তৃক আমরা শুরুতেই পড়ছিলাম কি? আ ব্যবসায় কিন্তু আলাদা ব্যক্তিসত্তা। এখানে মালিক কিন্তু আবার আলাদা ব্যক্তিসত্তা। অর্থাৎ মালিক কিন্তু ব্যবসায় থেকে আলাদা। অর্থাৎ মালিক যদি প্রতিষ্ঠানে কোনো কিছু দেয়, সেটা মূলধন হিসাবে আসবে। আর যদি উত্তোলন করে আ নিয়ে চলে যায়, সেটা উত্তোলন হিসাবে আসবে। এখন এই যে মালিক কি করছে? এই যে প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধ করে দিছে। তাহলে কি প্রতিষ্ঠানের ব্যাংক ঋণ পরিশোধ করলে প্রতিষ্ঠানকে টাকা দিছে। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে মালিক যদি ব্যবসায়ীকে টাকা দেয়, আল্টিমেটলি তো ব্যবসায়ীকে টাকা দেয়াই হলো। দেয়া হলো না? অর্থাৎ এই টাকা দিয়ে ব্যবসায়ী ঋণ পরিশোধ করছে। তাহলে ব্যবসায়ীকে সে মূলধন দিল না? মূলধন দিল কত? ৳৫,০০০। এই যে মূলধন ৳৫,০০০। ঠিক আছে? আর কি? ঋণ পরিশোধ করছে। অর্থাৎ আমার ব্যবসায়ীর যে দায়া ছিল সেটা কমে গেছে। তাহলে এই যে কমে গেছে ৳৫,০০০। তাহলে কি হচ্ছে? এই যে মূলধন ৳৫,০০০ বাড়লো, মালিক দিল প্রতিষ্ঠানে। দেওয়ার সাথেই কি সেটা ঋণ হিসাবে পরিশোধ করে দিছে। অর্থাৎ দায় কমে গেছে। তাহলে কি হচ্ছে? এই ৫,০০০ থেকে ৫,০০০ বাদ দিলে 0 হচ্ছে। অর্থাৎ সম্পদ আর এই পাশ মিলে যাচ্ছে। অর্থাৎ মিলতে হবে। আর এই এই ৪ নাম্বার শর্তও কি আমরা প্রমাণিত করলাম। এরপরে ৫ নাম্বারে কি আছে? ৫ নম্বরে আছে মালিকানা তহবিল কমলে মোট দায় বাড়বে। একটা লেনদেন আছে বাকিতে পণ্য ক্রয় ৳৫,০০০। আচ্ছা বাকিতে পণ্য ক্রয় যদি করি আমি ৳৫,০০০, বাকিতে পণ্য ক্রয় করলে আমাদের কি দায় বাড়বে না ৳৫,০০০? এই যে দায় কিভাবে বাড়বে? দায় বাড়বে ৳৫,০০০। কিভাবে বাড়বে? কারণ আমি বাকিতে ক্রয় করছি, টাকা তো দেই নাই। সে আমার কাছে পাবে এর জন্য দায় ৳৫,০০০ বাড়ছে। আর কি ক্রয় করছি? ক্রয় একটা খরচ। এই খরচ কি আমাদের? খরচ বাড়ছে। খরচ যদি বাড়ে তাহলে কি আমাদের মালিকানা সত্ত্ব কমবে। অর্থাৎ খরচ এই যে ব্যয় তো মালিকানা সত্ত্ব থেকে বাদ দেওয়া হয়। তাহলে এই যে ৳৫,০০০ বাদ দিলে মালিকানা সত্ত্ব কমবে না? এই যে ৳৫,০০০। তাহলে আল্টিমেটলি আমরা কি পেলাম? মালিকানা তহবিল কমলে এই যে মালিকানা তহবিল ৳৫,০০০ কমলো, মোট দায় বাড়বে। এই যে দায় ৳৫,০০০ বাড়লো। তো এই ছিল আমাদের কি আ বিভিন্ন লেনদেন সমূহের কি হিসাব সমীকরণের প্রভাব। এরপর আমরা কি সরাসরি একটা সম্পূর্ণ সৃজনশীল প্র্যাকটিস করব। যে সৃজনশীলটা প্র্যাকটিস করব, ওই সৃজনশীল কি তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায় চলে আসবে। হ্যাঁ, সৃজনশীলটা আমরা কি বোর্ডে লিখে ফেলছি। এখন এই সৃজনশীলটা কি সমাধান করব। অর্থাৎ এই টাইপের সৃজনশীল তোমাদের কি ১ম পত্রে হিসাব বিজ্ঞান ১ম পত্রে বোর্ডে চলে আসবে। এখানে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বলছে। হিসাব সমীকরণের আরেক ধরনের বা আরেক টাইপের অঙ্ক আসে। আর ক, খ তোমাদের সচরাচর চলে আসে। তো কি বলছে? জনাব হামিম একজন ব্যবসায়ী। তার লেনদেন নিম্নরূপ। ২০২৫ সালের মার্চ মাসে লেনদেনসমূহ এই যে লেনদেনসমূহ ৩০ তারিখ পর্যন্ত নিম্নরূপ। আচ্ছা বুঝলাম। এখন ক নাম্বারে বলছে কি? নগদে সংগঠিত হয়নি এমন লেনদেনের পরিমাণ কত? খ নাম্বারে বলছে মার্চ ২ থেকে ১০ তারিখে ঘটনাগুলো যে লেনদেন তা চিহ্নিত করো।
অর্থাৎ লেনদেন কিভাবে লেনদেন সেটা আমাদের চিহ্নিত করতে হবে একটা ছকের মাধ্যমে। হিসাব বিজ্ঞানের প্রত্যেকটা ম্যাথ কি ছকের মাধ্যমে করা হয়। তারপরে কি গ নাম্বারে বলছে 15 থেকে 30 তারিখের ঘটনাগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। ধাপে ধাপে আমরা শেষ করব। প্রথমে ক নাম্বারটা কিভাবে করব সেটা দেখছি। ক নাম্বারে বলছে যে নগদের সংগঠিত হয়নি তার পরিমাণ বের করো। আচ্ছা আমরা সিরিয়াল বাই দেখি। মার্চ 2 এই ম্যাথটা করার জন্য কি আমরা কি একটা ছক নিতে পারি। ক নাম্বারে তারিখ লিখতে পারি, তারিখের একটা ঘরে। আর দ্বিতীয় নাম্বার ঘরে বিবরণ, বিবরণে কি লিখবো এই লেনদেনটা লিখে দিও। আর টাকার ঘরে টাকার অঙ্কটা লিখে দিব শেষ। এটা লিখবে, আমি শুধু টাকার পরিমাণটা লিখবো। আর তোমরা তারিখ লিখবা, বিবরণের জায়গায় লেনদেনটা তুলে দিবা, টাকার অঙ্কটা লিখে দিবা। তাহলে প্রথম থেকে আসি। মার্চ 2 তারিখ নগদে, শুরুতে নগদ লেখা আছে আর যাওয়ারই দরকার নাই। আমাকে বলছে যে নগদের যেগুলা সংগঠিত হয়নি তার পরিমাণ কত সেটা বের করো। মাস 5 আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। আসবাবপত্র ক্রয়, এখানে তো বাকির বিষয় উল্লেখ করে নাই। তাহলে কি আসবাবপত্র ক্রয় এটা কি নগদে হয়েছে? যেহেতু সম্পত্তি তাহলে নগদে হয়েছে। তারপরে কি এই যে নগদে পণ্য বিক্রয় 7, এটা নগদ লেখা আছে। 10 নম্বরে কি আছে? বার্তা প্রদত্ত হলো 2,000 টাকা। আচ্ছা বার্তা কি নগদে প্রদান করা হয়? বার্তা আমি দিব কেন? বার্তা দেওয়ার বিষয়টা আসলে কি? আমি পণ্য বিক্রয়ের সময় যাতে বিক্রয় বেশি হয় বা ক্রেতা আমার থেকে পণ্য কিনে তখন একটা ছাড় দেই। সেই ছাড়টাই কি বার্তা? সেটা তো নগদে হয় না, একটা ছাড় দেয়া দেয়। এর জন্য কি বার্তা প্রদত্ত, এটা কি নগদ লেনদেন হবে না। তাহলে এই যে বার্তা প্রদত্তের বিষয় 2,000 টাকা কি এখানে আসবে? 2,000 টাকা, 2,000 টাকা। তাহলে আমরা একটা পেলাম। তারপরে কি 15 তারিখে কি আছে? কমিশন পাওয়া গেল 8,000 টাকা। কমিশন পাওয়া গেল, নগদে পাইছি, নগদ। আসবাবপত্রের অপচয়, বিভিন্ন সম্পদের অর্থাৎ আসবাবপত্র বা যন্ত্রপাতির অপচয় কি নগদে হয় না। অর্থাৎ আমার কাছে একটা আসবাবপত্র আছে, বছরের পর বছর সেটা কি আস্তে আস্তে ক্ষয় হতে হতে থাকে, সেটাই তো অপচয়। সেটা কি নগদে হয়? নগদে হয় না। সেটার পরিমাণ কত? 10,000 টাকা। এই যে 10,000 টাকা বসিয়ে দাও। তারপরে কি বেতন প্রদত্ত হলো, অবশ্যই নগদে। ইজারা সম্পত্তির অবলোপন, এই যে অবচয় অবলোপন কি অনগদ লেনদেন, কত? এই যে 8,000 টাকা, এই যে 8,000 টাকা। তাহলে টোটাল যোগ করলে কত হবে? 20,000 টাকা। এই ছিল আমাদের ক নাম্বার। কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে দ্বিতীয়বার ভিডিওটি প্লে করবে। এখন আমরা কি খ নাম্বার দেখব। খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে মার্চ 2 তারিখ থেকে 10 তারিখের ঘটনাগুলো যে লেনদেন তা চিহ্নিত করো। এর জন্য আমরা কিভাবে ছক নিতে পারি? এই যে খ নাম্বারে এই ঘটনাগুলো আমরা কি বরাবর তুলে দিব। অর্থাৎ লেনদেন কত? এই যে 2 তারিখ থেকে 10 তারিখ, তারিখ দিয়ে আমরা কি এই ঘটনাগুলো 2 থেকে 10 তারিখ এই পাশে তোলার পর লেনদেন কি না এটা আগেই লিখবো না, এটা ফাঁকা রাখবো। এই কারণে চলে যাবো। এখন 2 তারিখ থেকে 10 তারিখ, 2 তারিখে কি বলছে? ধাপে ধাপে আমরা শেষ করি। নগদে পণ্য বিক্রয় 40,000 টাকা। এটা কি লেনদেন? না লেনদেন না, অবশ্যই লেনদেন। লেনদেন কিভাবে? নগদে পণ্য বিক্রয় করছি 40,000 টাকা, অর্থের মূল্যে পরিমাপযোগ্য আছে, দুইটা পক্ষ আছে। তাহলে এই কারণের জায়গায় কি লিখবো? এই লেনদেন কি না লেনদেন, এখানে লেনদেন লিখবো। লেনদেন লেখার পরে কারণে বলবো কি যে উক্ত ঘটনাটি লেনদেন। কারণ কি? অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা পেয়েছে এবং দ্বৈত সত্তা রয়েছে। এভাবে আমরা লিখে দিব, শেষ হয়ে যাবে। তারপরে কি 5 নাম্বার, 5 নাম্বারে কি আছে? আসবাবপত্র ক্রয় করা হলো 10,000 টাকা। এটাও তো অর্থনৈতিক আ ই পরিমাপযোগ্যতা আছে, অর্থের বিষয় আছে, লেনদেন। তাহলে এখানেও কি বলবো? যে লেনদেন। এখানেও একইভাবে বলবো যে এটা কি অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা পেয়েছে। তারপরে 7 নাম্বারে কি আছে? নগদে পণ্য বিক্রয়, এটাও লেনদেন। এটাও কি লেনদেন। একইভাবে লিখবো যে অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা পেয়েছে। 10 নাম্বারে কি? বার্তা প্রদত্ত হলো 2,000 টাকা। বার্তা প্রদত্ত হলো টাকার অঙ্ক, এটাও তো লেনদেন। তাহলে আমাদের টোটাল 40,000, 10,000 এবং 30,000 ও 2,000 যোগ করলে কত? 50, 80, 82,000 টাকা। অর্থাৎ আমাদের উত্তর কত হবে?
82,000 টাকা। উত্তর 82,000 টাকা হবে। তোমাদের যোগ করে দেওয়ার দরকার নাই। বলছে যে ঘটনা কিনা সেটা চিহ্নিত করো। তাই যোগ করে ফলাফল বের করার কোনো দরকার নেই। এরপরে এখন আমরা কি গ নাম্বারটা দেখব। গ নাম্বারে কি বলছে আমাদের? গ নাম্বারে বলছে যে 15 থেকে 30 তারিখে ঘটনাগুলো হিসাব সমীকরণে প্রভাব দেখাও। এখন আমরা প্রভাব দেখাবো। এর জন্য একটা ছক নিতে পারো কি? তারিখ থাকতে পারে একটা করে। বিবরণ বিবরণ আ দিয়ে দিবে কি? বিবরণে এই লেনদেনটাই তুলে দিতে পারো। অর্থাৎ 15 থেকে 30 তারিখে। এখন ব্যাখ্যার জায়গায় ব্যাখ্যা করতে হবে। কিভাবে করতে হবে? বলছে 15 তারিখ থেকে, তাহলে সিরিয়াল বাই শুরু করি 15 তারিখে। কমিশন পাওয়া গেল ৳৮,০০০। ৳৮,০০০ যদি কমিশন পাওয়া যায়, আমি নগদ ৳৮,০০০ পেলাম না? তার মানে কি নগদ সম্পদ বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পাবে। তারপরে কি? নগদ টাকা বৃদ্ধি পেলে কি আমাদের মালিকানা সত্ত্বেও তো বৃদ্ধি পাবে। তাহলে কি ও বৃদ্ধি পাচ্ছে আমাদের। অর্থাৎ তোমাদের সমীকরণটা লিখে দেই A = L যোগ ওই। এখানে ও এর জায়গায় কি আছে? মূলধন যোগ আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এই সম্পদ বাড়ছে আমাদের, এই যে সম্পদ বাড়ছে। তাহলে আমাদের কি দায় অথবা মালিকানা সত্ত্ব কি বাড়তে হবে। তাহলে এই যে মালিকানা সত্ত্ব, এই যে আমাদের কমিশন তো একটা আয়। এই যে মালিকানা সত্ত্বের ভিতরের একটা অংশ কি আয়। আয় বাড়ছে মানে কি বৃদ্ধি পাইছে। তাহলে কি আমাদের ব্যাখ্যা দেওয়া শেষ। তারপরে 20 নাম্বারে কি? আসবাবপত্রের অপচয়। আসবাবপত্রের যদি অপচয় হয়, তাহলে সম্পদের ক্ষয় হয়, তাহলে সম্পদ কমে যাবে না? এই যে আমাদের সম্পদ এটা কমে গেছে। এই যে হ্রাস এবং কি হয়েছে? আমাদের অবচয় একটা ব্যয়। ব্যয় কি হয়ে গেছে আমাদের? ব্যয় বৃদ্ধি হইছে। এই যে ব্যয় না, এটা কি? প্লাস হয়ে গেছে। এখন ব্যয় যদি বৃদ্ধি পায়, এখন মালিকানা সত্ত্ব থেকে ব্যয় বাদ দেওয়া হয়। ব্যয় বৃদ্ধি পেলে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। হ্রাস পাবে না? মালিকানা সত্ত্ব থেকে ব্যয় বাদ দেওয়া হয়। আমরা শিখছি কি? মূলধন যোগ আয় মাইনাস ব্যয়। তাহলে এই যে ব্যয়টা বাদ দেওয়া হয়, যদি ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বাদ দেওয়া হয়, মালিকানা সত্ত্ব কমবে না? কমে যাচ্ছে। তাহলে এও হ্রাস পাচ্ছে এবং মালিকানা সত্ত্বও কি? হ্রাস পাচ্ছে। 25 নাম্বারে কি আছে? বেতন প্রদত্ত হলো কত? ৳12,000। ৳12,000 যদি বেতন প্রদত্ত হয়, আমার ৳12,000 নগদ চলে যাবে। এই যে নগদ চলে গেল এবং কি আমি বেতন দিলাম, বেতন একটা ব্যয় বেড়ে গেল। ব্যয় বেড়ে গেলে মানে কি? ব্যয় মালিকানা সত্ত্ব থেকে বাদ দেওয়া হয়, তাহলে মালিকানা সত্ত্বও কি কমে যাবে। তাহলে এখানেও কি হ্রাস পাচ্ছে এবং কি হ্রাস পাচ্ছে। এই ব্যাখ্যা। 30 নম্বরে কি বলছে? ইজারা সম্পত্তির অবলোপন। এই যে ইজারা সম্পত্তি হ্রাস, এই যে আ এই একই ঘটনা হবে এই অবচয়ের মতো। সম্পত্তি হ্রাস হবে এবং মালিকানা সত্ত্ব কি হ্রাস হয়ে যাবে। এই ছিল আমাদের কি আ এই চ্যাপ্টারের ১ নাম্বার প্র্যাকটিস সৃজনশীল। পরের পার্টে আমরা কি আরো একটি সৃজনশীল প্র্যাকটিস করব এবং লেনদেনের হিসাব সমীকরণের যে প্রভাব না, এটা ছাড়াও আরেকটা আমাদের মেথড আছে। অর্থাৎ হিসাব সমীকরণের উপরে অঙ্ক চলে আসে। সেই অঙ্কটাও আমরা কি দেখব। অর্থাৎ সেটা বলে দিতে পারে, প্রমাণ করো। এভাবে বলবে, প্রমাণ করো যে A = L যোগ ওই। এটা বলতে পারে। এরকম টাইপের। সেই টাইপের মেথড প্র্যাকটিস করব। এছাড়াও এই চ্যাপ্টারে তোমাদের আরো কি আছে? চালান আছে, ভাউচার আছে, আ এই রিলেটেড বেশ কিছু আছে। এগুলা কি ক নাম্বারে, খ নাম্বারে চলে আসে। এগুলো তোমাদের দেখতে হবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের কঠিন মনে হয় তাহলে বারবার দেখো।